বাংলাদেশের ক্রিয়েটর স্পেস নিয়ে আমি একটা কথা সব সময় বলি, আমাদের আসলে ট্যালেন্টের অভাব নাই, আমাদের ডিরেকশনের অভাব। গত কয়েকদিনে ফাও চ্যালেঞ্জের সাবমিশনগুলো দেখার পর এই কথাটা আমার কাছে আরো বেশি সত্য বলে মনে হয়েছে। আজকে আমি ফাও চ্যালেঞ্জের উইনার ঘোষণা করব, কিন্তু তার আগে কিছু কথা বলতে চাই, কারণ এই ভিডিও শুধু উইনার অ্যানাউন্সমেন্ট না, এটা আমার করা একটা অনেস্ট পোস্টমর্টম বাংলা ক্রিয়েটর ইকোনমি নিয়ে, এই চ্যালেঞ্জ নিয়ে এবং অনেস্টলি ক্রিয়েটর হওয়া মানে কি সেটা নিয়ে। চলেন তাহলে শুরু করি। আমি এক একটা সাবমিশন ভিডিও খুলছি আর দেখছি এক একটা মানুষ, এক একটা স্টোরি, এক একটা ড্রিম। এবং সত্যি কথা বলতে কিছু সাবমিশন দেখে আসলেই সারপ্রাইজড হয়েছি, কারণ আমি এক্সপেক্ট করি নাই যে এত ভ্যারাইটি দেখতে পাবো। কেউ ট্রাভেল ব্লগিং নিয়ে কথা বলছে, কেউ ড্রোন নিয়ে ভিডিও বানাইছে, কেউ লাইফস্টাইল, কেউ এডুকেশন, এবং ক্যামেরা কোয়ালিটি থেকে শুরু করে এডিটিং পর্যন্ত প্রতিটা ভিডিওর মধ্যে পার্থক্য ছিল বিশাল। কিন্তু একটা জায়গায় কোনো পার্থক্য ছিল না, প্রায় সবার মধ্যেই একটা জিনিস ছিল, সেটা হচ্ছে চাওয়া, ইউটিউবে গ্রো করতে চাওয়া, অডিয়েন্স বিল্ড করতে চাওয়া, ক্রিয়েটর হিসেবে নিজেকে স্ট্যাবলিশ করতে চাওয়া। সমস্যা হচ্ছে শুধু চাওয়া দিয়ে চ্যানেল চলে না, এবং এইখানেই বাংলা ক্রিয়েটর স্পেসের সবচেয়ে বড় সমস্যাটা আমি দেখছি। অনেকেই ক্রিয়েটর হতে চায়, কিন্তু ক্রিয়েটর হওয়ার জন্য যা যা দরকার সেটা নিয়ে কারো কোনো ক্লিয়ার আইডিয়া নাই। ইউটিউব গ্রোথ স্ট্র্যাটেজি বলতে তারা বোঝে আরো বেশি আপলোড করো, কন্টেন্ট ক্রিয়েশন মানে তারা বোঝে ট্রেন্ডিং টপিক কপি করো, অডিয়েন্স বিল্ড করা মানে তারা বোঝে অন্য কারো স্টাইল কপি করো। এগুলো এখন আর কাজ করে না ভাইয়া। 2025-26 সালে এসে এই অ্যাপ্রোচ দিয়ে কোনো চ্যানেল দাঁড়ায় না। ইউটিউবে প্রতিদিন কয়টা কন্টেন্ট আপলোড হয়? সব মিলায় 5 লাখ ঘন্টারও বেশি কন্টেন্ট প্রতিদিন। মানে আপনি যদি একটা না এই 5 লাখ ঘন্টার ভিডিও দেখতে থাকেন, শুধু একদিনের আপলোড হওয়া ভিডিও দেখা শেষ করতে আপনার সময় লাগবে 20,833 দিন। এই এনভায়রনমেন্টে আপনি যদি শুধু শখের কন্টেন্ট বানাই মাইন্ডসেট নিয়ে চ্যানেল শুরু করেন, তাহলে আমার আর কিছু বলার নাই। কারণ এভাবে শুরু করলে কেউ আপনারা খুঁজে পাবে না, কেউ সাবস্ক্রাইব করবে না, কেউ আপনার চ্যানেলে ফিরেও আসবেন। কারণ ইন্টারনেটে অডিয়েন্সের কাছে এখন আনলিমিটেড চয়েস আছে। তাহলে আপনাকে কি করতে হবে? এখানেই আসে একটা কনসেপ্ট, যেটা আমি বারবার বলি, নিশ ক্ল্যারিটি। এই দুইটা শব্দ বাংলাদেশের ক্রিয়েটর কমিউনিটিতে খুব বেশি বলা হয়, কিন্তু খুব কম মানুষ আসলে বোঝে যে এটার মানেটা কি। নিশ মানে শুধু টপিক না, নিশ মানে কে আপনার অডিয়েন্স, তাদের কি প্রবলেম এবং আপনি স্পেসিফিক্যালি তাদের জন্য কি করতেছেন সেইটা। এই 3টা প্রশ্নের উত্তর যার কাছে ক্লিয়ার, সে তার নিজের রাজত্ব বানাইতে পারবে। যার কাছে এগুলো জিনিস ক্লিয়ার না, সে অবশ্যই স্ট্রাগল করবে। এই চ্যালেঞ্জে সাবমিশনগুলো দেখতে গিয়ে সবচেয়ে বড় যেই প্রবলেমটা আমি বারবার দেখছি, সেটা হচ্ছে এই ক্ল্যারিটির অভাব। অনেকেই জেনারেল কন্টেন্ট করতে চায়, আজকে মোটিভেশন, কালকে লাইফস্টাইল, পরশু ভ্রমণ, তারপরে হয়তো রান্না। এতে করে কি হয়? অডিয়েন্স কনফিউজড হয়, ইউটিউব অ্যালগরিদমও কনফিউজড হয়, এবং কনফিউজড ক্রিয়েটরের কন্টেন্টকে অ্যালগরিদম কখনোই পুশ করে না, যার ফলে তাদের অডিয়েন্স রিটেনশন কমে যায়, ক্লিক থ্রু রেট কমে যায়, চ্যানেল গ্রোথও থেমে যায়। এবার আসি আমরা কিভাবে জাজ করছি সেখানে। আমি এটা ট্রান্সপারেন্টলি বলতে চাই, কারণ এটা জানাটা ইম্পর্টেন্ট, শুধু উইনার্সদের জন্য নয় বরং সবার জন্য। প্রথমত স্টোরি টেলিং, এবং এখানে আমি ক্লিয়ারলি বলতে চাই, স্টোরি টেলিং মানে ড্রামাটিক কথা বলা না। স্টোরি টেলিং মানে আপনি কি একটা মানুষকে আপনার কন্টেন্টের শেষ পর্যন্ত ধরে রাখতে পারছেন কিনা সেটা। অডিয়েন্স রিটেনশন, এই কনসেপ্টটা যে ক্রিয়েটর বোঝে, সে অটোমেটিক্যালি একজন ভালো স্টোরি টেলার, কারণ সে জানে যে মানুষ কখন তার ভিডিও ছেড়ে চলে যেতে পারে। আবার কিছু সাবমিশনে দেখছি মানুষ কথা বলতেছে কিন্তু কমিউনিকেট করতেছে না। দুইটা এক জিনিস না। কমিউনিকেট করা মানে হচ্ছে আপনি স্ক্রিনের ওই পাশে যেই মানুষটা আছে তার সাথে একটা কানেকশন তৈরি করতেছেন। সেই কানেকশনটা কোথা থেকে আসে? ক্ল্যারিটি থেকে, রিদম থেকে এবং অথেন্টিসিটি থেকে। দ্বিতীয়ত কনসিস্টেন্সি, এবং এইটা সবচেয়ে আন্ডাররেটেড একটা টার্ম। ক্রিয়েটর ইকোনমিতে ইন্সপিরেশন খুবই সস্তা একটা জিনিস। অনেক মানুষই এক্সাইটেড হয়ে শুরু করে, 1 মাস পরে থেমে যায়, কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েশনটা যে একটা টেস্ট ম্যাচ, এটা তারা বুঝতে চায় না। এই চ্যালেঞ্জে আমরা শুধু সাবমিশন দেখিনি, যারা যারা সাবমিট করেছেন তাদের চ্যানেলের হিস্ট্রিও দেখেছি। গত 3 মাসে তারা কি আপলোড করছেন, তাদের কন্টেন্ট পোস্টিং এর মধ্যে কতদিন গ্যাপ ছিল, এই 3 মাসে কন্টেন্ট কোয়ালিটি কি বেটার হয়েছে নাকি খারাপ হয়েছে। কারণ একটা সত্যি কথা হচ্ছে যে ইউটিউব অ্যালগরিদম কনসিস্টেন্সিকে অবশ্যই রিওয়ার্ড করে। আপনি পারফেক্ট ভিডিও না বানালেও চলবে, কিন্তু আপনার কনসিস্টেন্টলি প্রেজেন্ট থাকতে হবে। এটা অনেকেই জানে, কিন্তু জানা আর করা দুইটা আলাদা ব্যাপার। তৃতীয়ত অডিয়েন্স কানেকশন। এইটা ডেসক্রাইব করাটা খুবই কঠিন একটা কাজ, কারণ এটা ক্যামেরা কোয়ালিটি না, এডিটিং না, থাম্বনেল না, এটা
এনার্জি। কিছু মানুষ আছে যারা ক্যামেরার সামনে ন্যাচারালি রিয়েল থাকে, তারা পারফরমেন্স দেয় না, তারা চেষ্টা করে না পপুলার ক্রিয়েটর হওয়ার, তারা শুধু কথা বলে, এবং সেইটাই সবচেয়ে বেশি পাওয়ারফুল। কারণ মানুষ পারফেকশন মনে রাখে না, মানুষ অথেন্টিসিটি মনে রাখে। পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য এইটাই সবচেয়ে বড় একটা সিক্রেট। চতুর্থত, প্রোডাকশন পোটেনশিয়াল। ইন্টারনেটে অলরেডি অনেক মানুষ আছে যাদের অনেক দামি ক্যামেরা, বিশাল সেটআপ, কিন্তু কন্টেন্ট জাস্ট নয়েজ। আমি বরং দেখছি বেসিক সেটআপে কেউ কি অ্যাকচুয়ালি চেষ্টা করছে কিনা সেটা, ফ্রেমিং ঠিক আছে কিনা, অডিও নিয়ে কেয়ার করছে কিনা, লাইট ইউজ করার চেষ্টা করছে কিনা, এইগুলো। একটা ভিডিওতে কে কতটুকু এফোর্ট দিচ্ছে সেটা ভিডিও দেখলেই বোঝা যায়, এবং এই এফোর্ট যে দেয় সেই আসলে গ্রো করে। এখন একটা অবভিয়াস প্রশ্ন, শুধু 2 জন কেন? এই চ্যালেঞ্জে যারা ভিডিও সাবমিট করছে তাদের অনেকেই বেশ ভালো ছিল, তাহলে 10 জন নিলাম না কেন, 15 জনই বা নিলাম না কেন? কারণ এত মানুষ নিলে এটা মেন্টরশিপ থাকতো না, এটা একটা কোর্স হয়ে যেত। এবং ইন্টারনেটে অলরেডি ইনাফ ফেক গুরু আছে, সবাই কিছু না কিছু বিক্রি করতেছে। কেউ কোর্স বিক্রি করতেছে, কেউ ক্রিয়েটর ব্লুপ্রিন্ট বিক্রি করতেছে, আবার কেউ ওভারনাইট ভাইরাল হওয়ার ফর্মুলা বিক্রি করতেছে। আমি ভাই সেই রাস্তায় যাইতে চাই নাই, কারণ এই চ্যালেঞ্জের পারপাস ছিল একটা রিয়েল এক্সপেরিমেন্ট করা। কন্টেন্ট স্ট্রাকচার, অডিয়েন্স সাইকোলজি, নিশ পজিশনিং, ওয়ার্কফ্লো, এগুলো নিয়ে জেনুইনলি কাজ করলে ক্রিয়েটর গ্রোথ কতটা পসিবল সেইটা দেখা। এটা টাইম ইন্টেন্সিভ একটা কাজ, তাই আমি এমন কোনো প্রমিস করতে চাই নাই যেটা মেনটেন করাটা আমার পক্ষে সম্ভব হবে না। এখনকার দিনে ওভার প্রমিস করা ইন্টারনেটের সবচেয়ে বড় একটা অসুখ। আমি ভাই সেই অসুখে আক্রান্ত হতে চাই না। এবার তাদের জন্য কথা বলতে চাই যারা সিলেক্টেড হন নাই, এবং আমি এখানে কোনো মোটিভেশনাল স্পিচ দিব না, কারণ আপনার কোনো মোটিভেশনাল স্পিচ দরকার নাই। আপনার দরকার অনেস্ট ফিডব্যাক। এই চ্যালেঞ্জে নট মেকিং ইট মানে আপনি ট্যালেন্টেড না সেটা না। অনেক সাবমিশন জেনুইনলি খুবই ক্লোজ ছিল, কিন্তু ক্রিয়েটর জার্নিতে টাইমিং ম্যাটার করে, ক্ল্যারিটি ম্যাটার করে, আর এটা হইতে সময় লাগে, খুব তাড়াতাড়ি এটা হয় না। ইউটিউবে যারা এখন সাকসেসফুল তাদের বেশিরভাগই প্রথমে 2-3 বছর কাজ করে গেছে, চুপচাপ, কনসিস্টেন্টলি, কোনো শর্টকাট ছাড়া। তাই আমার একটাই কথা, চ্যানেল চালায় যান, ডিরেকশন নিয়ে কাজ করেন, নিশ নিয়ে ক্লিয়ার হন, অডিয়েন্স বুঝেন এবং কনসিস্টেন্ট থাকেন, বাকিটা এমনিতেই হবে। এবার অফিসিয়ালি দ্য উইনার্স অফ ফাও চ্যালেঞ্জ 2026। প্রথম ক্রিয়েটর অনামি রয়। এই ক্রিয়েটরকে সিলেক্ট করার কারণ হচ্ছে তার কথায় একটা ন্যাচারাল রিদম ছিল, যেটা আমাকে তার ভিডিওর শেষ পর্যন্ত দেখতে বাধ্য করছে। ক্যামেরা প্রেজেন্স আর কমিউনিকেট করার অ্যাবিলিটি ছিল বেশ ভালো, এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওনার নিশে ইমপ্রুভ করার বিশাল জায়গা আছে, যেটা আমার জন্য এক্সাইটিং। কারণ মেন্টরশিপ তখনই মিনিংফুল হয় যখন সেখানে গ্রো করার পসিবিলিটি থাকে। এবার সেকেন্ড ক্রিয়েটর, আবারও পানি খাই, একটু আস্তে আস্তে বলি, টেক বাবা। এই ক্রিয়েটারের যেটা আমার কাছে ভালো লাগছে সেটা হলো নিশ ক্ল্যারিটি এবং তার প্রেজেন্টেশন। উনি জানেন যে তার কন্টেন্টের মাধ্যমে তিনি কাকে সার্ভ করতে চান, এবং সেটা তার কন্টেন্টে ক্লিয়ারলি দেখা গেছে। লং টার্মে এই ক্রিয়েটর কোথায় যেতে পারে সেটা নিয়ে আমি জেনুইনলি কিউরিয়াস। কংগ্রাচুলেশনস টু বোথ অফ ইউ। খুব জলদি ফাও আলাপ টিম আপনাদের সাথে যোগাযোগ করবে এবং ডিটেলসগুলো আপনাদেরকে বুঝিয়ে দিবে। কাজ কিন্তু এখানেই শেষ না, অ্যাকচুয়ালি এখান থেকেই কাজ শুরু। আগামী 3 মাস আমরা ডকুমেন্ট করার চেষ্টা করব যে একজন ক্রিয়েটর হওয়া আসলে জিনিসটা কেমন। কেবল নাম্বার অফ ভিউজ না দেখে রিয়েল অডিয়েন্স, রিয়েল পজিশনিং, রিয়েল ক্রিয়েটিভ আইডেন্টিটি নিয়ে কাজ করতে গেলে কেমন লাগে সেটা। কারণ ক্রিয়েটর ইকোনমিতে সবচেয়ে কঠিন জিনিস ভাইরাল হওয়া না, সবচেয়ে কঠিন জিনিস হচ্ছে রেলেভেন্ট থাকা, কনসিস্টেন্ট থাকা। দেখাই যাক আসলে কি হয়। আজকের এই ভিডিও থেকে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্লিজ কমেন্টে লিখেন। আমি প্রতিটা কমেন্টই পড়ি এবং সবসময় প্রতিটা কমেন্টে রিপ্লাই দেওয়ারও চেষ্টা করি। দেখা হবে তাহলে পরের ভিডিওতে।